আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জীবনে অনেকবার প্রকৃতির রূপ দেখেছি, কিন্তু প্রকৃতির এত মন কাড়া রূপ দেখিনি। সে প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতিকে তার পূর্ণ সৌন্দর্য ফিরিয়ে দিয়েছে। তাকে খোলা চুলে এতটা সুন্দর না লাগলেও পারত। মেসেজটা পড়ে ওনার দিকে তাকাতেই উনি ছোট মামিকে ডাকলেন। কাকিমণি দেখো, এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? মামি অটো থেকে মুখ বের করে দেখতে গেল, তখনই বিহান ভাই মামির দিকে তাকিয়ে থেকেই ওনার অন্য হাত দিয়ে আমার পড়ে যাওয়া ওড়না আমার গায়ের উপর তুলে দিলেন। আমি বুঝতে পেরে দ্রুত ওড়না ঠিক করে বসলাম। উনি কি জাদু জানেন? এক হাত দিয়ে মামিকে বাইরে কিছু দেখাচ্ছেন তো অন্য হাত দিয়ে ওড়না ঠিক করছেন। উনি এত কিছু করার পরও আমি কথা বলছি না। গতকালের রাগটা পুষে রেখেছি। উনি যথাসম্ভব চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। আমার কাছে এসে আস্তে করে বললেন, অটো ড্রাইভার আয়নায় দেখছিল তোকে, ঠিকঠাকভাবে বসতে পারিস না। খাবার যত্ন করে তুলে রেখেছি আমি, এখনও ছুঁয়েও দেখলাম না। আর খাবে অন্য কেউ, ঠিকঠাকভাবে বস। বলেই উনি মামির দিকে তাকালেন। অতপর আমরা এসে পৌঁছলাম বিভোর ভাইয়ের মামা বাড়ি। বিভোর ভাইয়ের নানি রাস্তায় দাঁড়িয়ে আছেন। ওনার বয়স খুব একটা হয়নি, দেখতে বেশ ইয়াংই লাগে। বিহান ভাইকে দেখে বিভোর ভাইয়ের মামা মামি কাজিন সবাই অন্যরকম খুশি। তারপর উনি এখন নামকরা একজন ডাক্তার। সবাই বিহান ভাইয়ের সাথে কুশল বিনিময় করছেন, কেউ কেউ হ্যান্ডশেকও করছে। মনে হলো কোনো সেলিব্রিটির দারোয়ান হয়ে ওনার পাশে দাঁড়িয়ে আছি, কারণ কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। সবার মনোযোগ ওনার দিকেই আছে। আমাকে দেখে বিভোর ভাইয়ের মামাদের বাড়ির পাশের মহিলারা বলছে, শাহিনা এই মেয়েটা কে রে? বিভোর ভাইয়ের মামি বললেন, শাহিনার ননদের মেয়ে, এই তো সেই দিয়া। আগে কত এসেছে, ছোটবেলায় চিনতে পারছো না? মহিলারা বলল, ও আচ্ছা, এই যে সেই মেয়েটা। তারা খুব সুন্দরভাবে বলল। কেমন আছো মা? আমিও হেসে উত্তর দিলাম, ছি, ভালো আছি। বাড়ির ভেতরে প্রবেশ করেই দেখি বিভোর ভাইয়ের মামি আগে থেকেই খাবার রেডি রেখেছেন। বিহান ভাইয়ের তারা আছে, অনেক ব্যস্ততার মাঝেও এসেছেন। এই জন্য আমরা দুপুরে খেয়েই বেরিয়ে যাব। বিভোর ভাইয়ের মামাতো বোন বারবার বিহান ভাইয়ের দিকে তাকাচ্ছে। আমার মন সবসময় নেগেটিভ চিন্তাই থাকে। মনে মনে ভেবে নিলাম, বিহান ভাইকে মনে হয় পছন্দ করে মেয়েটা বিহান ভাইয়ের এক্সট্রা খাতির করছে। ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আমার। আমাদের সামনে বিভিন্ন পিঠা ফলের নাস্তা দেওয়া হয়েছে, সবাই টুকটাক খাচ্ছি। এমন সময় বিভোর ভাইয়ের কাজিন আরিফ এসে বলল, আরে দিয়া, কেমন আছো? হেসে উত্তর দিলা, ছি, ভালো আছি। আরিফ এসে আমার পাশেই বসলো, প্রায় গা ঘেঁষেই বলা চলে। সবাই মিলে গল্প করছি, বিহান ভাই বারবার আমার দিকে তাকাচ্ছেন, আর আমি ইচ্ছাকৃত ইগনোর করেই যাচ্ছি। আরিফ ভাইয়ার সাথে ইচ্ছে করেই হেসে হেসে কথা বলছি। আরিফ ভাইয়া ফোনে ওনার বিভিন্ন পিকচার তুলেছেন, সেগুলো দেখাচ্ছেন আর আমি দেখছি। বিভোর ভাইয়ের মামা বললেন, শাহিনা, বিভোরকে তো বিয়ে দিতে হবে, নিয়ে দেখবো না? বিভোর ভাই পাঞ্জাবির কলার ছাকি দিয়ে বললেন, মামা, এটাই তো আপনার বোন আর ভগ্নিপতি বুঝতে চাইছে না। দেখুন মামা, সোজা কথা, আমি কিন্তু আমার ফরজ দ্রুত আদায় করতে চাই। আপনাদের মতো বুড়ো হয়ে বিয়ে শাদী করতে পারবো না। আপনার আব্বা তো ছেলে বিয়েই দিতে চাইতো না, আমার বাবা জোর না করলেও বিয়েই হতো না। আমি বুড়ো বয়সে বিয়ে করে বাবা ডাক শুনতে চাই না। বিভোর ভাইয়ের কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খেল। বিভোর ভাইয়ের মামা বললেন, ভাগ্নে, চিন্তা করো না, তোমাদের দুই ভাইয়ের বিয়ে আমি দেব। মেয়ে আছে আমার হাতে, পাশের এলাকায় একটা মেয়ে আছে, এবার ইন্টার পাস করেছে। বিভোরের জন্য দেখছি মেয়েটা। আমি বিভোর ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দিলাম। বিভোর ভাই বললেন, মামা, আমার বিয়ে আমার পছন্দ করব, মেয়ে আমি নিজেই দেখব। বিভোর ভাইয়ের আম্মু বললেন, তুই যে রিয়াকে বিয়ে করার প্ল্যান করছিস তাকে আমি জানি না। সেদিন তোর রুম ঝাড় দিতে গিয়ে দেখলাম ইয়া এক চিঠি লিখেছিস রিয়ার নামে। ভেবেছিস আমি কিছুই জানি না? বিভোর ভাই ভ্রুকুচকে বললেন। কোন রিয়া আম্মু? বিভোর ভাইয়ের আম্মু বললেন, এখন কিছুই বুঝছিস না, তাই তো?
বিভোর ভাই হালকা কেশে নিয়ে বললেন। আম্মু রিয়া কিন্তু খারাপ না, যাই বলো। বিভোর ভাইয়ের মামা বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন। বিহান, বিয়ে শাদী করবা না? বিহান ভাই ভদ্রতার সহিত উত্তর দিলেন। এখনো ভাবিনি কিছু মামা। বিভোর ভাইয়ের মামা বললেন। আমাদের আসমা কিন্তু এবার মেডিকেলে চান্স পেয়েছে, দেখতে শুনতে মাশাল্লাহ, মানাবে ভালো। আসমা মেয়েটা মনে হয় মারাত্মক লজ্জা পেয়েছে, ওড়নার এক কোণা গালে দিয়ে চিবুচ্ছে। আমি আর চোখে বিহান ভাইয়ের দিকে তাকালাম। বিহান ভাইয়ের কপালে গোটা কয়েক ভাঁজ পড়েছে ভীষণ বিরক্তিতে। এই বিয়ের ব্যাপারটা ওনার ভালো লাগছে না। আবার আরিফ আমার পাশে। আরিফ আমাকে বলল, তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে দিয়া। আমি আরিফের সাথেই গেলাম, কিন্তু 2 মিনিটের মাঝে বিহান ভাই আর বিভোর ভাই উপস্থিত। আরিফ তার মনের কথা শেষ করতে পারল না। বিহান ভাই বললেন। কি ব্যাপার আরিফ, আমাদের খাতির করছো না যে? আরিফ ভাইয়া হেসে বলল, না মানে কিছু স্পেশাল কথা ছিল তাই। ভাইয়া আসুন আমরা ছবি তুলি। আরিফ তার ক্যামেরা এনে আমাদের কিছু পিক তুলল। বিহান ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে বলল। আমাদের কিছু পিক তুলে দিন ভাইয়া। বিহান ভাই ক্যামেরা হাতে নিয়ে আমার দিকে আর চোখে তাকালেন একবার মাত্র। গোটা কয়েক ফটো তোলার পর আরিফ ভাইয়া বলল, দেখি কেমন পিকচার হয়েছে। আরিফ ভাইয়া তাকিয়ে দেখে শুধু আরিফ ভাইয়ারই পিকচার, আমার পিকচার একটাও নেই। আরিফ ভাইয়া বলল, কি ব্যাপার বিহান ভাই, দিয়ার পিক তো ওঠেনি। বিহান ভাই আমার দিকে তাকিয়ে বলল, ওই পেতনির পাশে তোমাকে ভালো দেখা যাচ্ছে না আরিফ। তোমার মতো সুন্দর দেখতে ছেলেটার ছবি এইভাবে নষ্ট হোক চাই না। দিয়াকে সবার সাথে মানায় না, ওর মতো পেতনিকে মানায় নিশ্চিত কোনো রাক্ষসের সাথে, তাই না দিয়া? ওনার কথা শুনে যা রাগ হলো, কিন্তু কিছুই বললাম না। আরিফ ভাইয়া বলল, কি বলেন ভাইয়া, দিয়া তো অনেক সুন্দর দেখতে। বিহান ভাই বললেন, আসলেই সুন্দর। বিভোর ভাইয়ের মামা বাড়ি থেকে ফিরে দেখি মামা মামি কেউ বাসায় নেই। আমি আমার মতো একটা রুমে বসে রইলাম। বিহান ভাই আমার কাছে এসে বললেন। কি সমস্যা, কথা বলছিস না কেন? ওনার দিকে তাকিয়ে দেখি রেগে আগুন হয়ে আছেন, কারণ আমি কেন কথা বলছি না এটা উনি জানেন না। আমার সাথে কথা না বলার কারণ কি দিয়া? বেশ শান্ত কণ্ঠে বলে 2 প্যান্টের পকেটে হাত গুজে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে রইলেন বিহান ভাই। ইগনোর জিনিসটা উনি নিতে পারেন না। বিভোর ভাইয়ের মামা বাড়ি থেকে বেশি কিছু খাননি উনি। আমি ওনার কথা শুনেও না শোনার ভান ধরে রইলাম। বিহান ভাই দাঁতে দাঁত চেপে বললেন, আমার ধৈর্যের পরীক্ষা দিস না দিয়া, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। ওনার চোখ রক্ত জমার মতো হয়ে আছে। আমি এখনো চুপ আছি। বিহান ভাই আবারও প্রশ্ন ছুড়লেন। আরিফকে পছন্দ হয়েছে? কপালে 2টা ভাঁজ পড়ে গিয়েছে ওনার। ওনার কথাই প্রশ্নবোধক চিহ্ন। কি হলো, আরিফকে পছন্দ হয়েছে? প্রেম করতে চাস ওর সাথে? কাপল পিক তুলতে চাস? হাতে হাত ধরে ঘুরে বেড়াতে চাস? কি হলো বল? রাগে উনি ঠোঁট কামড়ে ধরে রেখেছেন। ওনার চোখ ছুটে যাচ্ছে রাগে। কোনো উত্তর দিচ্ছি না দেখে খাটের সামনে রাখা টি টেবিলে জোরে লাথি মেরে দিলেন। টি টেবিলের ওপর রাখা পানির জগ আর কাচের গ্লাস ছুটে দূরে গিয়ে কাচের টুকরো ছড়িয়ে গেল চারিদিকে। জগের পানিতে রুমে ভেসে গেল। এই মুহূর্তে কী নিয়ে অভিমান করেছিলাম সেটা ভুলে ভয়ে কাঁপছি। বুক দুরু দুরু করছে আমার ভয়ে। ওনার চোখে চোখ রাখার সাহস পাচ্ছি না। উনি আবারও ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করলেন, আরিফ নাম্বার চাইলে নাম্বার দিলি কি জন্য? হাউ চিপ ইউ দিয়া, এত সস্তা, এত সস্তা তুই? কেউ নাম্বার চাইলে নাম্বার দিয়ে দিবি, কেউ পিকচার তুলতে চাইলে তার সাথে পিকচার তুলবি। নিজের কোনো দাম নেই তোর? তোকে নিয়ে কি ভাবলো আরিফ যে তোকে চাইলে ইজিলি পাওয়া যায়? ছেলেরা একটা মেয়ে হাই বলতে 10 মিনিট ভাবে যে মেয়েটার কেমন রিয়াকশন হবে, আর তুই এমন একটা মেয়ে, ছেলেরা হাই তো দূরে থাক, 10 মিনিটের মাঝে তোর সাথে পিকচার তোলার প্রপোজাল দিতে পারে, তোকে আলাদা ডেকে নিতে পারে গল্প করার জন্য, আবার তোর নাম্বার চাইতে পারে। তুই একটা ছেলে ডাকলেই চলে গেলি, ওর যদি অন্য ইন্টেনশন থাকতো? ওনার কথার উত্তর না দিয়ে নিচে নেমে কাছের টুকরোগুলো তুলছি আমি। বিহান ভাই ওয়ালে নিচের হাত ঘুষি দিয়ে বললেন, বাড়াবাড়ি লিমিট আছে দিয়া, এখনও কোনো কথার উত্তর পাইনি আমি, এবার কিন্তু সব ভেঙে ফেলবো আমি। ওনার দিকে খেয়াল দিতে গিয়ে কাছের টুকরোতে পা কেটে গেল।
কোকিয়ে উঠলাম ব্যথায়। বিহান ভাই এসে হাত শক্ত করে চেপে ধরে ওয়ালের সাথে নিয়ে চেপে ধরলেন। ওয়ালের পিঠ ঠেকে আছে আমার, পায়ের ব্যথায় যন্ত্রণা করছে। এইদিকে ওনার তাণ্ডব চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি। আমার এক হাত ওয়ালের সাথে চেপে ধরে রেখেছেন উনি। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার হেঁচকে উঠে গিয়েছে কান্নায়। বিহান ভাই আমাকে কাঁদতে দেখে বললেন, আমি কি তোকে মেরেছি? কথায় কথায় প্যান্ট প্যান্ট করে আমাকে দুর্বল করার মিথ্যা চেষ্টা অফ কর প্লিজ। তুই কি ভেবেছিস তোর চোখের পানি দেখলে আমি ইমোশনাল হয়ে যাব? আমার মোটেও খারাপ লাগছে না, বরং এই অহেতুক কান্নায় আরও বেশি বিরক্ত হচ্ছে আমি। আই সে স্টপ ইয়োর ক্রাইং। আমি এখনো চুপ আছি। আমি বুঝতে পারছি আমার কথা না বলাতে উনি আরো রেগে যাচ্ছেন। আমি কথা বলছি না দেখে উনি আবার পা চেপে ধরলেন। ওনার পা দিয়ে কাটা পায়ে আরো বেশি ব্যথা পেলাম। এবার খুব জোরে কেঁদে দিয়ে বললাম, প্লিজ ছাড়ুন আমায়, আমি আর সহ্য করতে পারছি না। উনি আরো জোরে চেপে ধরে বললেন, কি সমস্যা? আমার স্পর্শ ভালো লাগে না তাই না? আমি স্পর্শ করলে খুব সমস্যা। আমার স্পর্শতে তোর শরীরে ঘিন ঘিন করে। আমি বাদে পৃথিবীর সবার স্পর্শতে অন্যরকম ফিলিংস আসে তাই না? আমার স্পর্শতে কোনো ফিলিংস নেই, এই জন্য আমার স্পর্শ ভালো লাগে না তাই না? হোয়াট দ্য হেল? কি আছে অন্যদের মাঝে যার জন্য অন্যরা কয়েক সেকেন্ডে তোর এত প্রিয় হয়ে ওঠে? হোয়াই ইউ ইগনোর মি? আই ক্যান টলারেট দিস। ব্যথা সহ্য করতে না পেরে ওনাকে গায়ের সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম, ছাড়ুন আমাকে, আমি বাড়ি যাব এক্ষুনি, এক্ষুনি বাড়ি যাব। আপনার কাছে আর এক সেকেন্ডও থাকবো না। আপনি একটা পাষাণ। আপনি রেগে গেলে আমি মরে গেলেও আপনার হুঁশ থাকে না। আমার জীবনের কোনো দাম নেই আপনার কাছে। আমার কষ্ট দেখেও আপনার রাগের কোনো পরিবর্তন আসে না। আপনার রাগ নিয়েই থাকুন আপনি। আমার রাগ, মান, অভিমান, কষ্ট কোনো কিছুর দাম নেই আপনার কাছে। আমি খুঁড়িয়ে হেঁটে রওনা দিলাম। দুপা বাড়াতেই বিহান ভাই আমার হাত টেনে ধরে বললেন, আমাকে অপরাধী করে কোথায় যাচ্ছিস তুই? আর এগুলো কে বুদ্ধি দিচ্ছে তোকে যে ঝগড়া হলে রাগ দেখিয়ে চলে যাবি? তুই কি তাদের বউ যারা রাগ হলে বউকে বলে চলে যা বা তাড়িয়ে দেয়? তুই বিহানের বউ। বিহানের লাইফ স্টাইল, লাইফ রুলস সম্পূর্ণ আলাদা। বিহানের ডিকশনারিতে সেসব কিছুই নেই যা অন্যদের আছে। রাগ করব, মারবো, বকবো, আমি আবার আদর করে কাছে টানবো। এখানে চলে যাওয়া ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না মিসেস বিহান। ছাড়ুন বলছি আমার হাত। আমি কোনো কথা বলতে চাই না। এই কথাটা আগে বললেই হতো, তাহলে আমার রাগ এত তীব্র মাত্রায় বেড়ে যেত না। ভালো করে জানিস রাগলে আমার মাথা ঠিক থাকে না। জেনে বুঝে আমাকে রাগিয়ে দিয়ে নিজে কেঁদে আমাকে হাট করে শান্তি পাস তুই দিয়া? আমি তোকে বকলে তোর যতটা কষ্ট হয় আমার তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয়। তুই আমার সাথে কথা বলছিলি না, আমার দম আটকে আসছিল না। আমি 1000 বার চেষ্টা করলেও তুই কথা বলিসনি। ইউ নো হোয়াট দিয়া? তুই শালিক পাখির মতো আমার কানের কাছে কিচিরমিচির না করলে আমার ভালো লাগে না। তুই যে প্রচুর কথা বলিস, তেজস্বী হয়ে আমার সাথে তর্ক করিস, এটা আমি উপভোগ করি ভীষণভাবে। তুই কথা বলার পর দেখ আমার রাগ কমে গেছে। আই অ্যাম কুল নাও। আমাকে কেউ কোনো দিন শাস্তি দিতে পারিনি, কিন্তু আজ তোর নীরবতা আমাকে যে শাস্তি দিয়েছে তা আমার জন্মের পরে পাইনি আমি। আমি ফুপিয়ে কেঁদে দিলাম। বিহান ভাই তাকিয়ে দেখেন ফ্লোরে পানির সাথে রক্ত মিশে লাল হয়ে গিয়েছে পানি। আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন রক্তের ছড়াছড়ি। বিহান ভাই কপালে হাত দিয়ে বললেন, হো মাই গড। আমাকে দ্রুত কোলে তুলে নিয়ে বেডের উপর বসিয়ে দিলেন। আমি কেঁদেই যাচ্ছি। আমার পায়ের নিচে বসলেন উনি। পা ধরে দেখলেন পা খানিকটা কেটে গিয়েছে। দেখে উনি অস্থির হয়ে পড়লেন। কিছুক্ষণ আগেই যে মানুষটা ব্যথা দিয়েছে তার চোখে মুখে আমার ব্যথার জন্য অস্থিরতা। আশেপাশে তাকালেন, কিছু না পেয়ে গায়ের ওড়নার এক সাইড ছিঁড়ে নিয়ে পা বেঁধে দিলেন। ওনার উপর রাগ নিমেষেই হাওয়া হয়ে যায়। ওনার ভীষণ কেয়ারিংয়ে। উনি সেই মানুষ যে ভালোবাসলে সবটা দিয়েই বাসেন। ওনার কথা শুনে চললে ওনার মতো ভালো মানুষ দুনিয়ায় একটাও নেই। এখন কেমন যেন বাচ্চাদের মতো করছেন। দ্রুত ওনার রুমে গেলেন, একটা মলম নিয়ে এলেন। খানিক সময় পরে পায়ের বাঁধন খুলে মলম লাগিয়ে ওড়না থেকে আরেকটা টুকরো ছিঁড়ে আবারও বেঁধে দিলেন। ওর আগেও একবার পা কেটে গিয়েছিল আমার। উনি এমনই ব্যাকুল ছিলেন সেদিনও। মাঝে মাঝে ভাবি ওই রাগী মানুষটার সাথে আর কথাই বলবো না, কিন্তু উনি এমন করেন রাগ কোথায় হাওয়া হয়ে যায়। আমার পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলছেন,
খুব লেগেছে তাই না? এত বেখেয়ালি কেন তুই? আর এত কাজ করতে যাস কেন? তুই বড় হবি কবে দিয়া? হাত কেটে ফেলিস, পা কেটে ফেলিস, আর আশেপাশের মানুষগুলোকে কষ্ট দিস। তুই দিন দিন এত জেদি হয়ে যাচ্ছিস কেন দিয়া? কতটা জেদি হলে একটা দিন আমার ইগনোর করতে পারিস? এখন কি বলা যাবে এই অপরাধী কি অপরাধ করেছে? আমার পায়ে চুম্বন করে মাথা নিচু করে বললেন, আমাকে যা শাস্তি দেওয়ার দিন মহারানী, আমি মাথা পেতে নিচ্ছি। তবুও চুপ থাকার মতো ভয়ঙ্কর শাস্তি দিবেন না। বলুন, আপনার বাবার একমাত্র জামাই কি অপরাধ করেছে তার মেয়ের কাছে? ওনার দেওয়া চুম্বনে শিউরে উঠলাম আমি। বিহান ভাই এইভাবে মাথা নত করতে পারেন? উনি পায়ে চুম্বন দেন, এটা ভাবা যায়? আমি সিক্ত নয়নে তাকিয়ে রইলাম ওনার দিকে। এই মানুষটা দিন দিন এত চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি এইভাবে চুম্বনও করতে পারেন? ওনার দিকে তাকিয়ে বললাম, এটা কি করছেন আপনি? আমাকে পাপী বানাচ্ছেন কেন? আর আপনি আমার পায়ের কাছে কেন বিহান ভাই? প্লিজ উঠুন, আমার খারাপ লাগছে এইভাবে আপনাকে দেখতে। তাহলে বল কি করেছি আমি? আমি ভেবেছি আপনি আমাকে ভালোবাসেন না। আপনি যে বলেছিলেন আমাকে দেখে আপনার ফিল আসে না, আমার খারাপ লেগেছিল এই কথাটা। আমাকে দেখে কোনো ফিল আসে না কেন আপনার বিহান ভাই? আমি দেখতে সুন্দর না আপনার মতো, কিন্তু এতই কি বৃষ্টি যে ফিল আসে না? বিহান ভাই সামনে চুল পেছনে দিতে দিতে বললেন, ও নো, তুই তো পুরাই ড্যাশিং রে দিয়া। বুঝাই কেমনে? এই মেয়ে কি সত্যি অবুঝ? ওইটা তোকে রাগানোর জন্য বলেছি। ভেবেছিলাম বললে তুই ফিলিংস ক্রিয়েট করবি, তা না উল্টো রেগে গেলি। ইউনো, তখন আমি ফুল ফিলিংসে ছিলাম। মধ্যরাতের শাওয়ার নেওয়া বউ কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় নিজের ভালোবাসার ফিলিংস ধরে রাখা। তোকে তো সবসময় ভালোবাসতে ইচ্ছে করে, বলি না কারণ তুই আসলেই পিচ্ছি। কথাটা কাল রাতে বললেই হতো। এতগুলো বকা খাওয়ার কি প্রয়োজন ছিল? আপনি তো এমনিতেই বকেন, এ আর নতুন কি? আপনিই রোমান্টিক কিছু বললে নতুন লাগে। সিরিয়াসলি আমাকে এতটাই আনরোমান্টিক লাগে? জি, এটা সবাই বলে। এমনকি বলে আমি কিভাবে আছি আপনার সাথে, এমন ভয়ানক রাগী মানুষের সাথে। এখন কি রাগি লাগছে আমাকে? এখন থেকে মনে হচ্ছে ছেলেটা কত বউ সোহাগী, বউকে বকতেই জানে না, অথচ কিছুক্ষণ আগে বাবারে বাবা। তখন খুব রেগেছিলাম। ওই যে আরিফ, ওর সাথে কেন তোকে হেসে হেসে কথা বলতে হবে? তোর হাসি আমার নামে কেনা, এই হাসিতে অন্য কেউ ভুলবে কেন? দিয়া, আমি এটা কখনো সহ্য করতে পারবো না যে তুই অন্য ছেলের সংস্পর্শতে। আমিও ইচ্ছে করেই এমন করেছিলাম যাতে আপনি রেগে যান আর বকে নামাই। আপনি তো জেলাস বিহান ভাই, ভাবা যায়? এতটাই জেলাস? আমি তো আসমার প্রতি জেলাস হলাম না? আসমা আবার কে? মেয়েটা দেখতে কিউট, কিন্তু গোলাপি ড্রেসে ভালোই লাগছিল। কে সেই মেয়ে? বিভোর ভাইয়ের কাজিন। ও আচ্ছা, গোলাপি ড্রেস পরা ছিল বুঝি? আমি তো খেয়ালই করিনি। আমি তো ওখানে শুধু তোকেই দেখছিলাম। বাই দ্য ওয়ে, তুই জেলাস হোসনি? মোটেও না। আমি কতটা লয়াল দেখ। আমি এমন কিছু করিনি যার জন্য তোর জেলাসি আসবে, করলেও আসবে না। ট্রাই করি তাহলে। ট্রাই কেন? সত্যি করেন। ট্রাই আজ শিওর করব, তবে অন্য কিছু। কোনো কাজই ছোট নয়, তাই কাজকে ছোট করে দেখা উচিত নয়। এমন বলেই আউড়িয়ে বিহান ভাই ওনার একটা বাতিল গেঞ্জি দিয়ে ফ্লোরের পানি মুছতে শুরু করলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। বিহান ভাই ফ্লোর মুছছেন, এটা ইতিহাসে নবম আশ্চর্য। বিহান ভাই সুন্দরভাবে ঘরটা মুছে কাচের টুকরোগুলো তুলে রুম পরিষ্কার করে ফেললেন। আমি চোখ গোল গোল করে তাকিয়ে দেখছি উনি কিভাবে ফ্লোর মুছছেন। আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললেন, কি দেখছিস দিয়া? আমি দুষ্টুমি করে বললাম, আপনাকে কাজের বুয়া হয়তো কেমন লাগছে তাই দেখছি। একদম পারফেক্ট কাজের বুয়া লাগছে। বিহান ভাই আমার দিকে এগিয়ে এসে পাঞ্জাবিটা খুলতে খুলতে বললেন, এখন কাজের ছেলের রোলেও দেখবেন আপনি? ওনার মুখের অতলে ভীষণ দুষ্টুমির ছড়াছড়ি। আমি একটু অবাক হয়ে বললাম, কি কাজ করবেন বিহান ভাই? উনি আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর ঝুঁকে শুয়ে পড়ে বললেন, যে কাজে বউ বুঝবে তাকে দেখলে আমার ফিলিংস ভরপুর থাকে সে কাজ। যে কাজের জন্য বউ আর আমার মাঝে বিশাল তুফান হয়ে গেল সে কাজ। যে কাজের জন্য বউ রেগে লাল টমেটো হয়েছিল। ওনার এমন কথায় ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আমি কি এইসব উদ্দেশ্য করে ওনাকে বলেছিলাম?
উনি কত কি ভেবে নিয়েছেন, ছি ছি। তাছাড়া উনি কখনো খালি গায়ে এভাবে আমার উপর ঝুঁকে আসেননি। হালকা গোলাপি ঠোঁটের চারিদিকে হালকা কালচে প্রলেপে অসম্ভব সুন্দর লাগে ওনাকে। তার উপর আবার নিচের ঠোঁট কামড়ে ধরে দুষ্টু হাসি দিচ্ছেন। বরাবর ওনার সৌন্দর্যে আমি মুগ্ধ, আজ আরেকবারও মুগ্ধ। এই নিয়ে কতবার মুগ্ধ আমি তার হিসেব নেই। এই প্রথম খুব কাছ থেকে ওনাকে এইভাবে দেখছি। বুকে হালকা পশমে আবৃত ওনার যেখানে মাথা গুজে আজন্ম কাল কাটিয়ে দিলেও বিরক্তি আসবে না। ওনার উন্মুক্ত বুকে নিজের মাথা গুজে লজ্জায় মাথা নুইয়ে দিলাম আমি। বিহান ভাই কানের কাছে ফিসফিস করে বললেন, মুখ তোলো, তোমার মুখ না দেখলে এই মুহূর্তে সবকিছু অন্ধকার মনে হচ্ছে। আবারও ফিসফিস করে বললেন। ভালোবাসি দিয়া। বলেই ওনার হাত দিয়ে পেটে আলতো স্পর্শ দিতে লাগলেন। বিহান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস আমার চোখে মুখে উপচে পড়ছে। দুজনের নিঃশ্বাস যেন একই গতিতে বইছে। ওনার উত্তপ্ত নিঃশ্বাস শরীরে পড়তেই শরীরে ভূমিকম্পের ন্যায় কম্পন শুরু হলো। যে কম্পন সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের ন্যায় সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। নিজের কণ্ঠও কেমন ভারী হয়ে এসছে। হার্টবিট প্রচণ্ড বেগে চলছে। দুরুম দুরুম সাউন্ড হচ্ছে। ওনাকে বললাম, কি কি করছেন, উঠুন। কণ্ঠে আমার শীতলতা আর গভীর ভারত্ব শরীর অবশ হয়ে গেলে যা হয়। উনি ওনার আঙ্গুল দিয়ে আমার ঠোঁট চেপে ধরে মুখ দিয়ে ইশারা করলেন, যে ইশারায় বোঝালো চুপ থাকতে আমায়। আমার ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিলেন, যে ছোঁয়ায় বিদ্যুতের ন্যায় কেঁপে উঠলাম আমি। ওনার শরীরের সমস্ত ভর আমার উপর ছেড়ে দিয়ে গালে চোখে ঠোঁটে চুমু আদর দিচ্ছেন। ওনাকে বাধা দেওয়ার ক্ষমতা সত্যি আমার নেই। ওনার মাঝে এই মুহূর্ত ভীষণ নেশা, যে নেশায় উনি আমাকে ডোবাতেও চাইছেন। এই বিহানের মাঝে সেই রাগী বিহান নেই এখন। যাকে দেখছি তার মাঝে আমাতে বিভোর হওয়া একজন প্রেমিককে দেখছি। উনি নিজে ভীষণ যত্ন নিয়ে ওনার ওষ্ঠ ছুঁয়ে ভালোবাসার প্রলেপ এঁকে দিলেন আমার সমস্ত গালে মুখে। আমার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে এনে বললেন, কিস মি মিসেস বিহান। আমি ভীষণ লজ্জায় ওনাকে ধাক্কা দিয়ে উঠে খানিকটা সরে গেলাম। উনি বিছানায় শুইয়েই আমাকে ডাকলেন। কাম ফার্স্ট মিসেস বিহান, লেটস লাভ। আমি গেলাম না। এইভাবে যাওয়া চাই, লজ্জায় আমার যে অবস্থা। উনি উঠে এসে পিছন থেকে কোমর জড়িয়ে ধরে পেটে সুরসুরি দিতে দিতে বললেন, প্রথমবার বউকে বউয়ের মতো দেখছি, তাও পালানো হচ্ছে কেন? আজকের দিয়া বিহানের বউ। বিহান বউয়ের সাথে যখন থাকে তখন সে বউতে বিভোর থাকে। নিজের ভেতরেও অন্যরকম কিছু শিহরণ বয়ে যাচ্ছিল। আমি ওনার দিকে ঘুরেই ওনাকে জড়িয়ে ধরলাম। মনে হলো ওনার ভেতরেই সম্পূর্ণ মিশে গেলাম। জানি না কতক্ষণ দুজন দুজনকে আলিঙ্গন করে রইলাম, কিন্তু বিহান ভাই যেন নিঃস্বার্থভাবে কোথায় হারিয়ে যাচ্ছেন। ওনাকে এখন আটকাতেই হবে, না হলে অনর্থ হয়ে যাবে। ওনাকে আটকাবো কিভাবে সেই প্ল্যান করছি আমি মনে মনে, কারণ আমার ভীষণ লজ্জা লাগছে। হুট করেই খুব জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার দেখে বিহান ভাই আচমকা ভয় পেয়ে গেলেন। আমার দ্রুত আমাকে ছেড়ে দিলেন। আমি বিহান ভাইয়ের থেকে খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়লাম। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভীষণ বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কপালে কয়েকটা ভাঁজ ওনার। ওনাকে বিরক্ত দেখালে ভীষণ সুন্দর লাগে। বিহান ভাইয়ের মেজাজ এখন চরম বিগড়ে আছে, কারণ এমন টাইমে এমনভাবে চিৎকার দিব উনি ভাবতেই পারেননি। আমার দিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করলেন, এখানে কি বাঘ ভালুক ছিল? এইভাবে চিৎকার দেওয়ার কারণ কি? আমি এটা নিশ্চিত উনি বুঝতে পেরেছেন আমি ইচ্ছে করেই এমন করেছি। তত করে বললাম, সুরসুরি, ভীষণ সুরসুরি লাগছিল বিহান ভাই। আমি সুরসুরি সহ্য করতে পারি না। বিহান ভাই এখন ফুল রোম্যান্স মোডে আছেন। এই মুহূর্তে আমার এমন অদ্ভুত বিহেভে উনি রেগে আগুন। এক পা দুপা আমার দিকে এগিয়ে আসতে আসতে বললেন, সুরসুরি তাই না? খুব সুরসুরি। আজকে সুরসুরি বিনাশ করব, যাতে ফিউচারে এমন সিরিয়াস মুহূর্তে সুরসুরি ডিস্টার্ব না করে। ওনার তো মতলবই ভালো না। জোরে বলে উঠলাম, আরে মামি, কখন এলে তুমি? বিহান ভাই আঁতকে উঠলেন কথাটা শুনে। দ্রুত ওনার পাঞ্জাবি গায়ে ভরে নিজের চুল ঠিক করে নিলেন। বাইরে উঁকি মেরে দেখলেন মামি কোথাও নেই। বেচারার দিকে তাকিয়ে আমি একগাল হেসে দিলাম।
উনি আবার কাছে এসে বললেন, এই রকম স্টুপিডের সাথে রোমান্স ভাবা যায়? তোর থেকে টুনির মাও ভালো আছে। আমি নিজে থেকে আর তোকে স্পর্শই করব না, আজীবন ভার্জিন থাকবো। তবু তোকে আদরের ধান্দায় ইজ্জত হারাতে পারবো না। আরেকটু হলে এই পাড়ার মানুষ এক জায়গায় হয়ে যেত। যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গেছে আজকের মতো। উনি আমাকে খাটের সাথে বালিশ হেলান দিয়ে বসিয়ে রেখে চলে গেলেন ওনার কাছে। কিছুক্ষণ বাদেই বিভা ও দুলাভাই, বিভোর ভাই আর মামি এলেন, সাথে রিয়ার আম্মুও এসছে। রিয়ার আম্মুকে দেখেই বললাম, আরে কাকিমণি, তুমি এখন? কাকি বলল, বিকাশ থেকে টাকা তুলতে এসেছিলাম, বিবর বলল বিবা এসেছে, দেখা করে যেতে এসেছি। আমি হেসে দিয়ে বললাম, কতক্ষণ এসছো কাকিমণি? ঘন্টাখানেকের বেশি হবে। বিবরদের ফ্ল্যাটে বসেই আমরা গল্প করেছিলাম, এখন চলে যাব। বিভা আপু বলল, আন্টি রিয়া থাকুক না, অনেকদিন আড্ডা দেওয়া হয় না আমাদের, রিয়াকে রেখে যান আন্টি। কাকিমণি বলল, রিয়া থাকতে চাইলে থাকুক। আর রিয়া রাজি হবে আমি জানি, কারণ বই তো আর পড়া লাগবে না। দুলাভাই বলে উঠলেন, আন্টি চিন্তা করবেন না, আমার দুই শালিকা এবার ভালো কিছুই করবে। কাকিমণি যাওয়ার পরে খাটের উপর গোল হয়ে বসলো সবাই। এখানে বিহান ভাই নেই, কেননা উনি এসব আড্ডাতে খুবই কম আসেন, আর আসলেও আধ্যাত্মিক কিছু কথা নিয়ে আসেন। এতক্ষণে মামির খেয়াল হলো আমার পায়ে ব্যান্ডেজ। মামি উত্তেজিত হয়ে প্রশ্ন করলেন, রিয়া, তোর পায়ে ব্যান্ডেজ কেন? পা কাটলো কিভাবে? মাথা নিচু করে বললাম, মামি আমার হাত থেকে পানির গ্লাস পড়ে গেছিল, আর সেটা তুলতে গিয়েই পা কেটেছে। দুলাভাই, বিভোর ভাই, বিভা আপু সবার নজর পায়ের দিকে। সবাই প্রশ্ন করেই যাচ্ছে। সবাইকে শান্ত করতেই বললাম, সিরিয়াস কিছু না, ঠিক হয়ে যাবে। মামি আমাদের আড্ডা থেকে বিদায় নিল। বিভোর ভাই আর রিয়ার ব্যাপারটা বিভা আপু আর দুলাভাই দুইজনই জানেন। বিভা আপু রিয়াকে বলল, রিয়া, এই গাধার সাথে কিভাবে রিলেশনে আছিস বলবি? ও যে অলস, কোনো কিছু আনতে বললে মনে থাকে না, বাসায় এসে বলে সরি ভুলে গেছিলাম। মা বলেছে বিয়ে দিলে নাকি ওর বউ রাস্তায় ভুলে ফেলে আসবে। রিয়া বলল, বিভা আপু, আমার জন্য তোমার শ্বশুরবাড়ি ওখানে একটা ছেলে দেখো। তোমার দেবর টেবর নেই? ওই যে বিয়ের দিন এসেছিল, আরিয়ান, তোমার ফুফাতো দেবর। আমার কিন্তু বেশ ভালো লাগে। দুলাভাই মজা করে বললেন, আমার শালাবাবুটা কিন্তু হার্ট অ্যাটাক হবে রিয়া, এভাবে তাকে শেখা দিও না। রিয়াও মজা করে বলল, দুলাভাই যেভাবে সেসব কিছু ভুলে যায়, দেখাগুলো বিয়ের পর রাস্তায় বেরোলে হুট করে বলে উঠলো, কে আপনি আন্টি? বিভোর ভাই ভ্রু কুঁচকে বললেন, আমি আন্টি রাখবো? রিয়া আবারও বলল, হ্যাঁ, ডাকতেই পারেন। দেখা গেল ভুলে বউ থেকে আন্টি হয়ে গেলাম আমি। বিভোর ভাই দুলাভাইকে বললেন, দুলাভাই পুরুষ জাতির অপমান করছে। আপু আর রিয়া একজনকে বলা আর সব পুরুষকে বলা একই কথা। দুলাভাই রিয়ার কানে কি জানি খানিকটা বলল। রিয়া হেসে দিয়ে বলল, দুলাভাই আপনিও না। বিভোর ভাই সন্দিহান ভাবে বললেন, আমার বউকে কি বললেন দুলাভাই? দুলাভাই বললেন, তখন থেকেই শুনে নিও, এটা সিক্রেট ব্যাপার। বাইরে থেকে ভীষণ কোলাহল ভেসে আসছে, মনে হচ্ছে প্রচণ্ড ঝগড়া লেগেছে। বিভোর ভাই ওকে মেরে ঝগড়া পরিদর্শন করছেন। এমন সময় শাওয়ার নিয়ে এলোমেলো চুলে, ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে আমাদের কক্ষে প্রবেশ করলেন বিহান ভাই। বিহান ভাইয়ের ফেভারিট খাসির মাংস এইদিকে আমার কাছে কেমন জানি ছাগলের গন্ধ বের হয়। আমি খেতে পারি না, তাই এই খাসির মাংসকে শত্রু মনে হয় আমার। বাইরের ঝগড়াটা লেগেছে খাসি নিয়েই। একজনের টিনের চালের ঘরের পিছনেই আর একজন ঘর বেঁধেছে, যেখানে অনেক খাসি পালা হয়। খাসিগুলার দাড়িও আছে, আর অনেক বয়স তাদের। খুবই বিশ্রী গন্ধ তাদের গায়ে। সাধারণ মানুষ ওখান দিয়ে গেলে নাকে কাপড় দিয়ে যায়, এতই গন্ধ। বাড়িওয়ালার অভিযোগ সে বাড়িতে বসবাস করতে পারছে না এই ছাগলের জন্য। এখানে এগুলো পালা যাবে না। আমি বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, যারা খাসির মাংস অনেক লাইক করে তারাও খাসি। খাসি না হলে এই বিশ্রী জিনিস পছন্দ করে কিভাবে? রিয়া বলল, তুই কি বিহান ভাইকে খাসি বললি? এমা, বিহান ভাই আপনাকে খাসি বলেছে? দুলাভাই বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সাহেব, কে কিনা খাসি বলল? আমি আর একটু চেতিয়ে দিতে বললাম, উনি হলো ছাগলের ডাক্তার।
বিহান ভাই ট্রাউজারের পকেটে হাত গুজে বললেন, দুলা ভাই, আমি ভাবছি দিয়াকে ওই ছাগলের খোয়ারে আজকে রাতটা গলায় দড়ি দিয়ে বেঁধে রাখলে কেমন হয়? ওখানে থেকে ও অসুস্থ হলে খাসির ট্রিটমেন্ট করতে পারবো। সরি, মহিলা খাসির। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইলাম নিজের ভবিষ্যৎ ছাগলের খোয়ারে ভেবে।